জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। একাদশী তিথি পরম পবিত্র এবং আধ্যাত্মিক উন্নতির সোপান। প্রতিটি একাদশী নির্দিষ্ট নাম এবং মাহাত্ম্য থাকলেও পুত্রদা একাদশী তার নামের গভীর তাৎপর্য এবং অভীষ্ট ফল প্রদানের কারণে গৃহস্থদের কাছে অত্যন্ত আকাঙ্ক্ষিত। বিশেষ করে যারা বংশরক্ষা, সুসন্তান লাভ এবং সন্তানের মঙ্গল কামনায় ব্রতী হন, তাদের জন্য এই দিনটি এক মহেন্দ্রক্ষণ। পৌষ মাসের শুক্লপক্ষে আগত একাদশী হল পুত্রদা একাদশী। বিশেষত নিঃসন্তান দম্পতিদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ। আর এমনই পুত্রদা একাদশী আর মাত্র কয়েক দিনের মধ্যেই আসতে চলেছে। কিন্তু এবারের একাদশীকে ঘিরে নানা সংশয় রয়েছে। আসলে এই একাদশী কোন দিনে পালন করা উচিত? তাই আজকের এই ভিডিওতে আমরা জানব এবছর পুত্রদা একাদশী কোন দিনে পালন করতে হবে। যদি আপনি 2 দিনের মধ্যে প্রথম দিনে উপবাস করেন, তবে পালনের সময় কি হবে? আর যদি দ্বিতীয় দিনে একাদশী রাখেন, তাহলে কোন সময় পালন করবেন? এই সবের সঙ্গে সঙ্গে অন্যান্য শুভ মুহূর্ত নিয়েও আজ আমরা আলোচনা করব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক পুত্রদা একাদশী কবে, এই বিশেষ ভিডিও। প্রতি বছর পৌষ মাসের শুক্লপক্ষে পুত্রদা একাদশী পালিত হয়। নামের মতোই এই একাদশী নিঃসন্তান দম্পতিদের উত্তম সন্তান লাভের আশীর্বাদ প্রদান করে। শাস্ত্রমতে যে ব্যক্তি পূর্ণ শ্রদ্ধা ও ভক্তিভাবে এই একাদশী পালন করেন, তিনি পরম উচ্চ আধ্যাত্মিক গতি লাভ করেন। পূর্বজন্ম ও বর্তমান জন্মের সমস্ত পাপ নষ্ট হয়। এমনকি যে ব্যক্তি এই একাদশীর পৌরাণিক কাহিনী শ্রবণ করেন, তিনিও অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করেন। তাছাড়া 2025 সালের এটি শেষ একাদশী হওয়ায় এবারের পুত্রদা একাদশী আরও বেশি বিশেষ হয়ে উঠেছে। কিন্তু এবছর এই একাদশী 2 দিনে পড়ছে, 30 ডিসেম্বর 2025 এবং 31 ডিসেম্বর 2025। কেউ কেউ 30 তারিখে পালন করছেন, আবার কেউ 31 ডিসেম্বর পালন করছেন। আসলে এবছর একাদশী তিথির সূচনা হচ্ছে 30 ডিসেম্বর 2025 সকাল 7টা 50 এবং এই তিথি সমাপ্ত হবে 31 ডিসেম্বর 2025 সকাল 5টায়। কিন্তু 30 ডিসেম্বর 2025 মঙ্গলবার সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 7টা 13। এর অর্থ হল সূর্যোদয়ের সময় একাদশী তিথি বিদ্যমান নয়। এই কারণেই বৈষ্ণব ভক্তরা 30 ডিসেম্বর একাদশী পালন করছেন না। তারা একাদশী ব্রত পালন করবেন 31 ডিসেম্বর। শাস্ত্র অনুযায়ী একাদশীর ব্রত সেই দিনই করা উচিত যেদিন সূর্যোদয়ের সময় একাদশী তিথি বিদ্যমান থাকে। সেই কারণেই অধিকাংশ ভক্ত 31 ডিসেম্বর 2025-এই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন। তবে কিছু স্থানে কয়েকজন ভক্ত 30 ডিসেম্বরও একাদশী পালন করতে ইচ্ছুক। সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা ও স্থানীয় সময় অনুযায়ী একাদশী ব্রত পালন করতে পারেন। যেসব ভক্ত 30 ডিসেম্বর 2025 মঙ্গলবার একাদশী ব্রত রাখতে চান, তাদের পালন করতে হবে পরের দিন, অর্থাৎ 31 ডিসেম্বর 2025 বুধবার। তবে তাদের জন্য হরিবাসর অর্থাৎ ব্রত পালনের সময় পাওয়া যাবে দুপুরে। এই সময় থাকবে দুপুর 1টা 26 থেকে 3টে 31 পর্যন্ত। কারণ 31 ডিসেম্বর হরিবাসর সমাপ্তির সময় হল সকাল 10টা 12 এবং কিছু মুহূর্ত অতিক্রান্ত হওয়ার পরই একাদশী ব্রতের পালন করা হয়। তাই 31 ডিসেম্বর পালনের সময় দুপুরে নির্ধারিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই একাদশীর কথা জানতে চান, তখন ভগবান শ্রীকৃষ্ণ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কাহিনী বর্ণনা করেন। প্রাচীনকালে মহিষ্মতি নামক এক সমৃদ্ধ নগরী ছিল, যেখানে রাজা মহাজিৎ রাজত্ব করতেন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ এবং প্রজাবৎসল, কিন্তু রাজা ও রানীর কোনো সন্তান ছিল না। এই দুঃখে রাজা সর্বদা বিষণ্ণ থাকতেন। রাজা ভাবতেন, যার সন্তান নেই তার ইহকাল ও পরকাল উভয়ই অন্ধকার। তিনি অনেক দান ধ্যান যাগ যজ্ঞ করেও কোনো সুফল পাচ্ছিলেন না। অবশেষে রাজা মহাজিৎ মহর্ষি লোমসের শরণাপন্ন হন। মহর্ষি লোমস ছিলেন সর্বজ্ঞ। তিনি ধ্যানে বসলেন এবং রাজার পূর্বজন্মের কাহিনী জানতে পারলেন। ঋষি জানালেন, রাজা তার পূর্বজন্মে ছিলেন একজন দরিদ্র বৈশ্য। একদিন প্রচণ্ড গরমের সময় তিনি এক জলাশয়ে জলপান করতে গিয়েছিলেন। সেখানে একটা তৃষ্ণার্থ গাভী জলপান করতে এলে তিনি তাকে তাড়িয়ে দিয়ে নিজে আগে জলপান করেন। একজন তৃষ্ণার্থ প্রাণীকে বাধা দেওয়া এবং অবমাননা করার ফলেই এই জন্মে রাজা নিঃসন্তান ছিলেন। রাজা এই পাপ থেকে মুক্তির উপায় জানতে চাইলে মহর্ষি লোমস তাকে শ্রাবণ মাসের পুত্রদা একাদশী পালনের নির্দেশ দেন। রাজার হয়ে তার প্রজারা এবং রাজা স্বয়ং সম্পূর্ণ নিষ্ঠার সাথে এই ব্রত পালন করেন। ব্রতের পূর্ণ ফল রাজাকে অর্পণ করা হলে রানীর গর্ভে এক দিব্য কান্তিমান পুত্রের জন্ম হয়।
এই কাহিনী শিক্ষা দেয় যে প্রাণীকুলের সেবা এবং প্রকৃতির নিয়ম লঙ্ঘন করা মহাপাপ, আর একাদশী ব্রত হল সেই পাপ স্খলনের প্রধান পথ। পুত্রদা একাদশী পালনের বিস্তারিত ও সহজ সরল নিয়মাবলী। মনস্তাত্ত্বিকভাবে এটি তার আত্মবিশ্বাসকে তলানিতে নিয়ে যায়। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে মনের কারক বলা হয়। চুল ফেলে দেওয়ার ফলে চন্দ্রের ওপর এক ধরনের চাপ সৃষ্টি হয়, যা থেকে মানসিক উদ্বেগ, অনিদ্রা এবং বিষণ্ণতা তৈরি হতে পারে। সমাজে ওই নারীর গ্রহণযোগ্যতা কমে যেতে পারে এবং তিনি একাকিত্ব অনুভব করতে পারেন। এই মানসিক বিপর্যয় তার শারীরিক স্বাস্থ্যের ওপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। অকাল বৈধব্য ও অমঙ্গলের আশঙ্কা সম্পর্কিত ধারণা। অনেকের মনে প্রশ্ন জাগে যে চুল ফেলে দিলে বা বিক্রি করলে কি অমঙ্গল অবধারিত? শাস্ত্রীয় আলোচনায় দেখা যায় যে বিবাহিত নারীদের ক্ষেত্রে কেশ হল তাদের এয়তি বা সৌভাগ্যের চিহ্ন। সীমন্তে সিঁদুর পরার মতো কেশ ও সধবা নারীর ভূষণ। বিধবা নারীদের ক্ষেত্রে মস্তক মুণ্ডনের যে প্রথা মধ্যযুগে প্রচলিত ছিল, তা ছিল মূলত তাদের জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটি নিষ্ঠুর সামাজিক প্রক্রিয়া, যার কোনো সুদৃঢ় বৈদিক ভিত্তি নেই। তবে সধবা নারীর ক্ষেত্রে মস্তক মুণ্ডন করা স্বামীর আয়ু ও স্বাস্থ্যের জন্য হানিকর হতে পারে বলে অনেক জ্যোতিষী মনে করেন, কারণ নারীর হাতের এবং মাথার শক্তির সাথে তার পরিবারের ভাগ্য জড়িত থাকে। অকারণে সৌন্দর্য বিসর্জন দিলে সৌভাগ্যের দেবী লক্ষ্মী রুষ্ট হন। বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মেলবন্ধন। আধুনিক বিজ্ঞান বলে যে চুল শরীর থেকে অতিরিক্ত তাপ নির্গত করতে এবং বাইরের তাপমাত্রা থেকে মস্তিষ্ককে রক্ষা করতে সাহায্য করে। চুলের গোড়ায় থাকা সংবেদনশীল কোষগুলো স্নায়বিক উদ্দীপনা গ্রহণ করে। শাস্ত্রীয়ভাবে এই নারীগুলোকেই শক্তির নারী বলা হয়। যখন এই নারীগুলো অনাবৃত হয়ে যায়, তখন মানুষের ক্রোধ ও উত্তেজনা বৃদ্ধি পায়। আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে শিখা বা চুল রাখার যে নিয়ম আছে, তার মূল উদ্দেশ্য হল ব্রহ্মরন্ধ্রকে সুরক্ষিত রাখা। চুল ফেলে দেওয়ার ফলে এই সুরক্ষা কবচটি নষ্ট হয়ে যায়, যা একজন নারীর সহ্য ক্ষমতা এবং ধৈর্যকে কমিয়ে দেয়। মুক্তির পথ ও শাস্ত্রীয় প্রতিকার। যদি কোনো নারী অজ্ঞাতসারে বা বিশেষ পরিস্থিতির কারণে চুল বিক্রি বা মস্তক মুণ্ডন করে ফেলেন, তবে শাস্ত্রে কিছু সংশোধনমূলক ব্যবস্থার কথা বলা হয়েছে। এক্ষেত্রে প্রথমত দেবী মহালক্ষ্মী এবং মা পার্বতীর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। শুক্র গ্রহকে শক্তিশালী করার জন্য হীরা বা সাদা পাথর ধারণ করার পরামর্শ দেওয়া হয়, তবে তা অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শে। এছাড়া প্রতি শুক্রবার অভাবী মানুষকে মিষ্টি বা সাদা বস্ত্র দান করলে দোষের তীব্রতা কমে। মাথার চুল আবার বাড়তে শুরু করলে নিয়মিত তাতে সুগন্ধি তেল এবং কেশের যত্ন নিতে হবে, যাতে হারানো শ্রী ফিরে আসে। ঘরে চন্দনের ধূপ জ্বালানো এবং গায়ত্রী মন্ত্র পাঠ করাও নেতিবাচক শক্তি দূর করতে সহায়ক হয়। প্রাত্যহিক জীবনে চিরুনি করার সময় বা স্নানের সময় যে চুল উঠে যায়, তা নিয়ে আমাদের অনেকের মনেই কৌতূহল এবং কিছুটা ভয় কাজ করে। সনাতন হিন্দু ধর্ম এবং জ্যোতিষশাস্ত্রে মানুষের শরীরের প্রতিটি অংশকে শক্তির আধার হিসেবে দেখা হয়। যেহেতু চুল সরাসরি আমাদের মস্তিষ্কের এবং শরীরের শক্তির সাথে যুক্ত, তাই উঠে যাওয়া চুলের ব্যবস্থাপনা নিয়ে শাস্ত্র ও লোকজ বিশ্বাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নিয়ম বর্ণিত রয়েছে। উঠে যাওয়া চুল নিয়ে কি করা উচিত এবং কি করা অনুচিত তার নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। উঠে যাওয়া চুলের আধ্যাত্মিক ও তান্ত্রিক গুরুত্ব। সনাতন শাস্ত্রমতে মানুষের চুলে তার প্রাণের স্পন্দন বা সূক্ষ্ম শক্তির একটি অংশ অবশিষ্ট থাকে। একে আধ্যাত্মিক পরিভাষায় অরা বা তেজ বলা হয়। যখন চুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সেই বিচ্ছিন্ন অংশটি নেতিবাচক শক্তির প্রতি অত্যন্ত সংবেদনশীল থাকে। জ্যোতিষশাস্ত্রে চুলকে রাহু এবং শনির প্রতীক হিসেবে গণ্য করা হয়। যদি উঠে যাওয়া চুল অপবিত্র স্থানে পড়ে থাকে বা কেউ তা অশুভ উদ্দেশ্যে ব্যবহার করে, তাহলে তার সরাসরি প্রভাব ওই ব্যক্তির মনের ওপর পড়ে। বিশেষ করে তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে মানুষের নখ এবং চুল ব্যবহার করে অন্যের ক্ষতি করা সম্ভব। তাই উঠে যাওয়া চুলকে অবহেলা করা মানে নিজের অজান্তেই নিজেকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া। উঠে যাওয়া চুল যত্রতত্র ফেলার কুফল। পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শশাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল। হে মহারাজ, এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে।
পুত্রদা একাদশীর দিন কোন 7টি কাজ ভুলেও করা যাবে না? ১. অন্ন ও শস্য ভক্ষণ। একাদশীর দিন চাল, গম, ডাল, সর্ষে এবং ভুট্টা জাতীয় কোনো শস্য খাওয়া যাবে না। মনে করা হয় এই দিন শস্যের মধ্যে পৈশাচিক শক্তির অবস্থান থাকে, তাই শস্য ভক্ষণ করলে উপবাসের কোনো ফল পাওয়া যায় না। ২. পরনিন্দা ও বাগবিতণ্ডা। ব্রতের দিনে কাউকে কটু কথা বলা বা অন্যের সমালোচনা করা মহাপাপ। এর ফলে মনের পবিত্রতা নষ্ট হয়। এই দিনটিকে মৌন থাকার বা কেবল সুবচন বলার দিন হিসাবে গণ্য করতে হবে। ২. তামসিক দ্রব্য ও নেশা। পেঁয়াজ, রসুন, মশলাদার খাবার সম্পূর্ণ বর্জনীয়। এছাড়া বিড়ি, সিগারেট, মদ বা পান সুপারি খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। শরীরকে অপবিত্র করলে ভগবানের কৃপা পাওয়া যায় না। ৩. ক্ষৌরকর্ম ও প্রসাধন। একাদশীর দিন নখ কাটা, চুল, দাড়ি কাটা বা সাবান, তেল ব্যবহার করা এড়িয়ে চলতে হয়। এমনকি ব্রাশ করার সময় দাঁতের মাড়ি থেকে রক্ত বেরোলে ব্রত দোষযুক্ত হতে পারে। তাই এদিন নিম, ডাল বা কেবল জল দিয়ে মুখ ধোয়া ভালো। দিবানিদ্রা। একাদশীর দিন দিনে ঘুমানো উচিত নয়। ঘুম মানুষের সচেতনতা কমিয়ে দেয় এবং আলস্য সৃষ্টি করে। এই দিনটি কর্ম ও উপাসনার জন্য নির্ধারিত। গাছপালা বা তুলসী পাতা ছেঁড়া। এই দিনে বৃক্ষলতা ছেঁড়া বা ফুল তোলা নিষিদ্ধ। বিশেষ করে তুলসী গাছ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, কিন্তু একাদশীর দিন তুলসী পাতা তোলা নিষেধ। তাই পূজার জন্য পাতা আগের দিনই তুলে রাখতে হয়। ক্রোধ ও নেতিবাচক চিন্তা। কারোর প্রতি রাগ করা বা মনে মনে কারোর ক্ষতি করার চিন্তা করাও ব্রতভঙ্গের কারণ হতে পারে। মনকে শান্ত ও ক্ষমাশীল রাখতে হবে। পুত্রদা একাদশীর দিন কি খাবেন? গ্রহণযোগ্য খাবার। যারা সম্পূর্ণ নির্জলা উপবাস করতে পারেন না, তাদের জন্য শাস্ত্রে অনুকল্প বা বিকল্প আহারের বিধান রয়েছে। নিচে তালিকাভুক্ত খাবারগুলো একাদশীর দিন গ্রহণ করা যায়। ফলমূল। সব ধরনের টাটকা ফল যেমন কলা, আপেল, পেয়ারা, আঙুর, কমলালেবু, আম ইত্যাদি গ্রহণ করা যায়। ফল শরীরকে হাইড্রেটেড রাখে এবং শক্তি যোগায়। দুধ ও দুগ্ধজাত দ্রব্য। দুধ, দই, ছানা বাড়িতে তৈরি করা ভালো। ঘি এবং মাখন একাদশীর দিন খাওয়া যায়। তবে বাজারের প্যাকেটজাত মিষ্টি বা ছানাতে অনেক সময় ময়দা মেশানো থাকে, তাই সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মূল ও কন্দজাতীয় সবজি। আলু, মিষ্টি আলু, ওল এবং পেঁপে সবজি হিসাবে খাওয়া যায়। তবে এগুলো রান্নার সময় সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করা বাধ্যতামূলক। বাদাম ও শুকনো ফল। চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ এবং পেস্তা খাওয়া যেতে পারে। এগুলি শরীরে প্রয়োজনীয় প্রোটিন ও ফ্যাট সরবরাহ করে। সাবুদানা বা বাকুইট বা কুট্টুর আটা বা রাজগিরা আটা দিয়ে তৈরি খাবার গ্রহণ করা যায়। মশলা। মশলার মধ্যে কেবল কাঁচা লঙ্কা, আদা এবং কালো জিরে ব্যবহার করা যেতে পারে। মিষ্টির জন্য চিনি বা গুড় ব্যবহার করা যেতে পারে। পানীয়। জল, ডাবের জল এবং ফলের রস পান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। পুত্রদা একাদশীর দিন কি খাবেন না? বর্জনীয় খাবার। একাদশীর দিন নিচের খাবারগুলো গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় এবং পাপের ভাগী হতে হয় বলে শাস্ত্রীয় বিশ্বাস। এই তালিকাটি অত্যন্ত মনোযোগ দিয়ে খেয়াল করুন। পঞ্চশস্য বা 5 প্রকার দানাশস্য। চাল, ভাত, গম, আটা, ময়দা, সুজি, ডাল, সব ধরনের ডাল, সর্ষে, তেল বা দানা, ভুট্টা। এই 5টি শস্য কোনোভাবেই খাওয়া যাবে না। মনে করা হয় এই দিন সমস্ত পাপ এই শস্যগুলোর মধ্যে আশ্রয় নেয়। সাধারণ লবণ। রান্নায় সাধারণ প্যাকেটজাত লবণ ব্যবহার করা নিষিদ্ধ। এর পরিবর্তে কেবল খনিজ লবণ বা সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে। তামসিক সবজি। পেঁয়াজ ও রসুনকে তামসিক খাদ্য হিসাবে গণ্য করা হয়, যা কাম ও ক্রোধ বৃদ্ধি করে। একাদশীর দিন এই দুটি সবজি এবং এগুলো দিয়ে তৈরি কোনো খাবার ছোঁয়াও নিষিদ্ধ। আমিষ আহার। মাছ, মাংস এবং ডিম একাদশীর দিন সম্পূর্ণ বর্জনীয়। এমনকি যারা ব্রত পালন করছেন না, তাদেরও পরিবারের মঙ্গলের জন্য এই দিন বাড়িতে আমিষ রান্না এড়িয়ে চলা উচিত। অন্যান্য শস্যজাত দ্রব্য। সয়াবিন, বেসন, বিস্কুট, চানাচুর বা যে কোনো প্যাকেটজাত খাবার যাতে আটা বা সর্ষের গুঁড়ো মেশানো থাকে তা খাওয়া যাবে না। মশলাপাতি। হলুদ, ধনে, জিরে, গোটা কালো জিরে বাদে হিং এবং মেথি একাদশীর দিন ব্যবহার করা উচিত নয়। প্যাকেটজাত মশলায় প্রায়ই আটা বা সর্ষের গুঁড়ো মেশানো থাকে। ভোজ্য তেল। সর্ষের তেল, সয়াবিন তেল বা রাইস ব্র্যান অয়েল ব্যবহার করা নিষিদ্ধ। রান্নার জন্য কেবল গাওয়া ঘি বা বাদাম তেল ব্যবহার করা যেতে পারে। নেশাদ্রব্য। তামাক, বিড়ি, সিগারেট, পান, সুপারি, চা এবং কফি একাদশীর দিন গ্রহণ করা অনুচিত। এগুলি শরীর ও মনের সাত্ত্বিকতা নষ্ট করে।
আহার গ্রহণের বিশেষ কিছু নিয়ম ও সতর্কতা। দশমী থেকে প্রস্তুতি। একাদশীর দিন আহার নিয়ন্ত্রণের মানসিক প্রস্তুতি দশমী তিথি থেকেই নিতে হয়। দশমীর রাতে সূর্যাস্তের পর অন্ন গ্রহণ না করাই উত্তম। অল্প আহার। উপবাসের অর্থ কেবল শস্য ত্যাগ নয়, বরং জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। তাই অনুমোদিত খাবারগুলো খুব বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। পরাহ্ন ভোজন ত্যাগ। একাদশীর দিন অন্য কারোর বাড়িতে বা অপবিত্র স্থানে খাবার গ্রহণ করা উচিত নয়। নিজের বাড়িতে তৈরি শুদ্ধ খাবারই গ্রহণ করা শ্রেয়। তুলসী পত্রের গুরুত্ব। ভগবান বিষ্ণুকে নিবেদন করা প্রসাদ গ্রহণ করা সবচেয়ে উত্তম। মনে রাখবেন, ভগবানকে যে ভোগ নিবেদন করবেন তাতে যেন অবশ্যই তুলসী পাতা থাকে। তবে একাদশীর দিন গাছ থেকে তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ, তাই আগের দিনই তা তুলে রাখতে হবে। অশৌচ বা অসুস্থতা। যদি কেউ অসুস্থ থাকেন এবং ওষুধ খেতে হয়, তবে তিনি ফল বা দুধ খেয়ে ওষুধ গ্রহণ করতে পারেন। শাস্ত্রমতে অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে নিয়মের কিছুটা শিথিলতা থাকে, তবে শস্য বর্জন করাটা বাধ্যতামূলক। পুত্রদা একাদশীর আধ্যাত্মিক গুরুত্ব ও জীবন দর্শন। পুত্রদা একাদশী কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি বিজ্ঞানসম্মত জীবন চর্চাও। উপবাসের ফলে শরীরের পরিপাকতন্ত্র বিশ্রাম পায় এবং দেহ থেকে টক্সিন বা দূষিত পদার্থ বের হয়ে যায়। আধ্যাত্মিক দিক থেকে এটি আমাদের ইন্দ্রিয়গুলোর উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে শেখায়। যখন মানুষ ক্ষুধা ও তৃষ্ণা জয় করে ভগবানের আরাধনায় মগ্ন হয়, তখন তার আত্মিক শক্তি বৃদ্ধি পায়। এই ব্রতটি বিশেষ করে পরিবারের শৃঙ্খলা এবং ভক্তির পরিবেশ তৈরি করে। বাবা মায়েরা যখন নিষ্ঠার সাথে এই ব্রত পালন করেন, তখন তাদের সন্তানেরাও সেই সংস্কার লাভ করে এই দিনটি অতিবাহিত করেন। তাহলে কেবল সন্তান লাভ নয়, জীবনের যাবতীয় বাধা ও বিঘ্ন থেকে আপনি মুক্তি পাবেন। এই তিথি আমাদের মনে করিয়ে দেয় যে জগতের সকল সুখ ও ঐশ্বর্য শ্রী বিষ্ণুর আশীর্বাদেই সম্ভব। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ওপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।